আমাদের সাথে আছেন নিশাত সরকার, যিনি বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, যার সংক্ষেপে এনআইএইচ, সেখানে একজন রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছেন। তো আজকে আমরা তার সাথে তার একাডেমিক জার্নি এবং তার আজকের এই একজন রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে এনআইএইচে যোগ দেওয়া সহ তার পুরো পথ চলা নিয়ে কথা বলবো। তো প্রথমেই ধন্যবাদ নিসার সরকার আপনাকে। তা আমি প্রথমে একটু যদিও আমি আপনার কিছু বিষয় বলেছি, কিন্তু আপনি যদি আপনার নিজের মুখে একটু আপনার ছোট্ট করে একটু পরিচয়টা দিতেন তাহলে খুব ভালো হতো, যারা আমাদের এই পডকাস্টটা শুনবে আর কি। ধন্যবাদ ডক্টর মঞ্জুরুল হাসান, আজকে এই পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নিশাত সরকার। আমি আমার অনার্স এন্ড মাস্টার্স শেষ করেছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে। এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। আমার সাবজেক্ট ছিল মাইক্রোবায়োলজি। আহ, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যারা মাইক্রোবায়োলজি বা বায়োলজিক্যাল সায়েন্সে যারা কাজ করেন তাদের অনার্স এন্ড মাস্টার্সে একটা থিসিসের সুযোগ থাকে। তো সেখানে সবাই একটা সার্টেন টাইম পর্যন্ত রিসার্চের সুবিধা পায়। কেউ হয়তো বিসিসিআর এর কাজ করেন, কেউ হয়তো ফার্মাসিউটিক্যালে কাজ করেন, অথবা কেউ হয়তো আইসিডিআরবিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, যে রিসার্চ এক্সপিরিয়েন্সটা সবার কাজে লাগে পরবর্তীতে রিসার্চ সেক্টরে, বা যারা ফার্দার রিসার্চ করতে চান তাদের জন্য। তো আমি হচ্ছে যে যখন অনার্স আর মাস্টার্স এর থিসিসে কাজ করি, তখন আমি বিসিসিআর এ প্রায় কাজ করেছি 1 বছরের উপরে। তারপরে আমি আইসিডিআরবি-তে জব করি। সেখানেও আমি 1 বছরের উপরে ছিলাম। আমার রিসার্চের বিষয় ছিল টিউবারকুলোসিস এন্ড এইচআইভি। এই রিসার্চ এক্সপিরিয়েন্সটা আমাকে হেল্প করেছে যে পরবর্তীতে আমার পিএইচডি সুযোগ পাওয়ার জন্য। আমি আমার পিএইচডি করেছি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়াতে। আমার রিসার্চের টপিক ছিল মলিকুলার ভাইরোলজি। ওকে। তো আম, আপনি আম, এখানে আমার কিছু বিষয় জানা আছে যে আপনি যখন আপনার মাস্টার্সে বা আপনি যখন বাংলাদেশে যখন আপনার আনগ্রেড করতেছিলেন, তো আপনার কখন মনে হলো যে আপনার আসলে রিসার্চের যে জায়গাটা সেই জায়গাটায় ফোকাস করা উচিত, বা কিভাবে আপনি আসলে ইন্টারেস্টেড হলেন রিসার্চ নিয়ে? আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের টপিক গুলোতে সবারই হচ্ছে যে কোর্সের সাথে একটা ল্যাব কোর্স থাকে, যেখানে হচ্ছে যে প্রত্যেকেরই কিছু ল্যাবরেটরিতে কাজ করতে হয়, কিছু রিসার্চের টপিক থাকে। আর অনার্সে হচ্ছে যে আপনার একটা ম্যান্ডেটরি রিসার্চের টপিক সাবজেক্ট থাকে, যেটা আমি বলেছি যে আমাদের একটা রিসার্চ কোর্সের মধ্যে দিয়ে যেতে হয়। তো আহ, সেটা আসলে আমাকে ইন্সপায়ার করেছে যে ভবিষ্যতে আরো কিছু জানা, যে কোনো একটা টপিকে আরেকটু ডিটেলস জানার জন্য। তা আপনার আমি যদি বলি যে আপনি ধরেন আইসিডিএর যে আপনি যে মানে রিসার্চ শুরু করলেন, তো সেক্ষেত্রে আম, আপনার আসলে কিভাবে আপনি আসলে এই সুযোগটা পেয়েছিলেন, বা আসলে কিভাবে আসলে এটা আপনাকে এই অপরচুনিটি আসলে আপনার এসেছিল? আইসিটিভিতে যেটা ছিল সেটা হচ্ছে যে আমার জব ছিল, এটা জাস্ট নর্মাল যেভাবে জব সার্কুলার হয় সেভাবেই জব সার্কুলারের মতো ছিল, যেটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম। ফার্স্টে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছিলাম। তারপরে প্রমোশন হয়ে রিসার্চ অফিসার ছিল। তো নর্মালি এটাতে আর জয়েন করার ব্যাপারে যেটা ছিল, যে আমি যেটা বলেছি যে আমার অনার্স এন্ড মাস্টার্স এর থিসিস আর রিসার্চ এক্সপিরিয়েন্স ছিল, সেটা হেল্প করেছে পজিশনটা পেতে। আচ্ছা, আপনার অনার্স মাস্টার্সের যে রিসার্চ ছিল ওইটাকে আপনি কি তখন কি কোনো কনফারেন্স বা জার্নালে কোথাও কি পাবলিশ করেছিলেন বা এরকম সামথিং? জি জি, আমি হচ্ছে আমার অনার্সের যে টপিকটাতে কাজ করি সেটাই আমি এক্সটেনশন হিসেবে মাস্টার্সের কাজ করেছিলাম। সেটা আমি তখন পাবলিশ করেছিলাম। আচ্ছা। সেটা অবশ্যই কাজে লাগছে। আম, আপনি যে বললেন যে আপনি অস্ট্রেলিয়াতে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তো আমি আসলে জানতে চাচ্ছি যে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনি কখন এই সিদ্ধান্তটা নেন, এবং আম, আপনার এই আপনি যদি স্কলারশিপে যেয়ে থাকেন তাহলে মানে কিভাবে এই প্রসেসটা আপনি করেছিলেন? হ্যাঁ, যদি এই গল্পটা একটু আমাদের সাথে শেয়ার করতেন। আহ, যখন যারা বায়োমেডিক্যাল সায়েন্স বা বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি সাবজেক্টে পড়ে, তারা হচ্ছে যে রিসার্চটাকে ভালোবাসি বলে অনেকে এই টপিকটাকে চুজ করে। সো এটা অনেকটা প্রথম থেকে ভালো লাগা ছিল বলেই সেদিকে এগিয়ে যাওয়া। আর আহ, যদি জানতে চান যে কেন অস্ট্রেলিয়া চুজ করেছে, সেটা হচ্ছে যে তখন আহ, যেটা ছিল যে আপনি যদি আইএলটিএস
স্কোর থাকে তাহলে হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আপনি ইজিলি স্কলারশিপ পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি ইউনিভার্সিটি সিলেকশন একটা ব্যাপার আছে, আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনার খুব ভালো জিআরই স্কোর আছে বা টোফেলের স্কোরও ভালো, বাট হয়তো দেখা যাচ্ছে আপনার নিচের দিকে ইউনিভার্সিটি গুলাতে জব পাচ্ছেন। আর আমি যেটা চুজ করেছিলাম সেটা হচ্ছে যে আমি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে পেয়েছি, এবং সেটা ছিল একটা কোলাবোরেটিভ প্রজেক্ট। এবার আমার পিএইচডি টপিকটাতে ছিল যে আমি অনেকগুলা বিষয় রিসার্চ করতে পারতাম, যেন আমার জেনোমিক্স এন্ড বায়োইনফরমেটিক্স ছিল, ভাইরোলজি ছিল। তখনকার সময়, যেটা 2014 সালে আমি যখন যাই, তখন জেনোমিক্স এন্ড বায়োইনফরমেটিক্স খুবই নিউলি ইমার্জিং একটা টপিক ছিল। তো সেই জন্য আসলে বেসিক্যালি ওই টপিকটা চুজ করা। আর সেকেন্ড যেটা ছিল, প্রজেক্টটা ছিল কোলাবোরেটিভ প্রজেক্ট। সো ইউনিভার্সিটি অফ নটিংহাম, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড আর ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড, তিনটা ইউনিভার্সিটির সাথে কাজ করার সুযোগ আছে। সো এই কারণে আসলে চুজ করা। আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন 2014 সালে আর কি ইউনিভার্সিটি সার্চ করতেছিলাম, তো তখন আমার আসলে অ্যাকচুয়ালি কোনো ডিরেকশন ছিল না। যে মানে আমি যদিও আমার ইন্টেনশন ছিল আমি আমেরিকাতে এসে পড়াশোনা করব, কিন্তু আমি কিন্তু আপনার অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড, জার্মানি, কারণ আমার সিজিপিএ খুব খারাপ ছিল আর কি। তো আমার ওই সময় আমি দেখলাম যে আমার মেজো ভাইও যে নাকি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে গেছিল, তারও কিন্তু হচ্ছে যে এজেন্সির থ্রুতে যাওয়া লাগছিল। সো আমার কোশ্চেনটা হচ্ছে, আমিও কিন্তু এজেন্সি দিকে খোঁজ খবর নিয়েছিলাম যে ইউনিভার্সিটিগুলোর কী অবস্থা বা কোথায় অ্যাডমিশনের ব্যাপারে। সো আপনার ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছিল, বা আপনি হাউ ইউ অ্যাকচুয়ালি পারসু দিস জার্নি? তো আমার বেলা আমি কখনো এজেন্সির সাথে যোগাযোগ করিনি। আমি যেটা স্কলারশিপ ইউনিভার্সিটি, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি ওয়েবসাইটে ডিরেক্টলি যেতাম। ইউনিভার্সিটি ওয়েবসাইটে যে হচ্ছে যে আপনি ফ্যাকাল্টি সার্চ করলে দেখবেন কোন প্রফেসর কোন টপিকে কাজ করছে। তারপর হচ্ছে যে ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলোতে সবসময় হচ্ছে যে সার্কুলার থাকে, যেটা আমি করতাম সেটা। বাট এখনো আমি দেখি বিভিন্ন জায়গায় যে ইউনিভার্সিটি প্রফেসররা হচ্ছে সার্কুলার দিচ্ছে লিঙ্কডইনে বা হচ্ছে যে আপনার টুইটারে বা আদার্স যেগুলো অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়া আছে। সো আমি তখনও এই কাজই করতাম, যে আমি হচ্ছে যে ইউনিভার্সিটি প্রফেসরদেরকে ডিরেক্টলি ইমেল করতাম যে আমার রিসার্চ ইন্টারেস্ট কি আছে, আমার কি স্কিল আছে, এবং আমাকে নিলে তাদের কি বেনিফিট হবে, সেটাই মেইন ইম্পর্টেন্ট। যে কেউ আমাকে তখনই হায়ার করবে যখন হচ্ছে যে আমাকে নিলে তাদের বেনিফিট হবে। আচ্ছা, আমার আরেকটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে আপনি যে অস্ট্রেলিয়া যখন ছিলেন, আপনি কত বছর ছিলেন? আর হচ্ছে যে অস্ট্রেলিয়ার পরিবেশটা কেমন ছিল, মানে আপনার লিভিং, ফুড হ্যাবিট, মানে হোয়াট এভার প্লিজ। আমি অস্ট্রেলিয়াতে প্রায় 4.5 বছরের মতো ছিলাম। অস্ট্রেলিয়ার ওয়েদার খুবই ভালো। আমি তখন আচ্ছা, ইউএসএ সরি টু ইন্টারাপ্ট, আপনার এই সিটি কোনটা ছিল যেখানে ছিলেন, মানে সিটি কোনটা ছিল? কুইন্সল্যান্ড যে স্টেট, সিটি ছিল ব্রিসবেন। আর আপনার মানে ওয়েদারটা কেমন থাকে ধরেন বাংলাদেশের তুলনায় যদি কম্পেয়ার করি? ওয়েদার খুবই ভালো। আপনার হচ্ছে যে মনে করেন আমরা যেমন যদি ইউএস এর সাথে কম্পেয়ার করি, তাহলে হচ্ছে ইউএসএ তো খুব এক্সট্রিম ওয়েদার থাকে। টেম্পারেচার তো শূন্যের নিচে নেমে যায়। ওইখানে শীতের মধ্যে অ্যাটলিস্ট হচ্ছে যে কুইন্সল্যান্ডে কখনোই শূন্যের নিচে নামে না। আর ওয়েদার সামারেও খুব টেম্পারেচার যদিও বেশিও থাকে, তাহলে একটা সার্টেন টাইম, ধরেন সকাল 11টা থেকে তো বিকাল 4টা পর্যন্ত হয়তো খুব এক্সট্রিম ওয়েদার থাকে, বাট আফটার আওয়ার্স ইজ ভেরি নাইস। আচ্ছা। তো আম, আপনি আম, অস্ট্রেলিয়া যখন আপনার পিএইচডি করেন, তখন আপনি আমি যদি ভুল না করি, তাহলে আপনি কি ওই সময় তো মানে কিছু কনফারেন্সে বা কোথাও কোথাও অ্যাটেন্ড করছিলেন, তাই না? ওইটা হুম নিয়ে হুম। কি একটু কিছু বলবেন? কনফারেন্সে যেগুলো থাকে হচ্ছে যে আপনার যখন একটা পিএইচডি স্টুডেন্ট যায়, থাকে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের কিছু, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিছু ফান্ডিং বরাদ্দ থাকে। এছাড়াও কিছু এক্সটার্নাল ফান্ডিং এর তার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়। সো রেগুলার অ্যাকচুয়ালি ওরা আপনাকে এনকারেজ করে যে আপনি ইন্টারনাল যে অ্যাভেলেবল ফান্ডিং আছে তাছাড়াও এক্সটার্নাল ফান্ডিং এর জন্য আপনি অ্যাপ্লাই করেন। যেমন হচ্ছে যে ইউনিভার্সিটি অফ নটিংহামে আমি ছিলাম 2 মাস। তো সেখানে আমি চাইলে হচ্ছে যে আমার এটা যে তো আপনার ইউকেতে না? ইউকেতে না? ইউকে তে, সেটা আমি চাইলে হচ্ছে আমার ইউনিভার্সিটি ইন্টারনাল ফান্ডে ইউজ করতে পারতাম, বাট হচ্ছে যে আমার সুপারভাইজার আমাকে সাজেস্ট করো তুমি এক্সটার্নাল ফান্ডের জন্য অ্যাপ্লাই করো, যেটা তোমার জন্য ভালো হবে। সো আমি এক্সটার্নাল ফান্ডের জন্য অ্যাপ্লাই করি, এবং বেশ ভালো একটা স্কলারশিপ পাই, যেটা আমি ইউজ করেছি হচ্ছে যে ইউকে তে আমার 2 মান্থ স্টে এর জন্য। আচ্ছা, আপনাদের ধরেন আমি যদি আমার ফিল্ডের কথা বলি, তো আমি যদিও ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের যে কনফারেন্স, ওগুলোতে আমি পাবলিকেশন করার চেষ্টা করি। প্লাস
আমার যেহেতু রিসার্চ এরিয়া হচ্ছে আপনার নিউরাল নেটওয়ার্ক বা কম্পিউটার ভিশন বা এআই, তো আমি হচ্ছে যেমন ইউডিএফসি বিপিআর এগুলোতে এখন টার্গেট করতেছি যে সেটা পাবলিশ করার জন্য। সো আপনারা যখন আপনাদের বায়োমেডিক্যাল ফিল্ডে যখন বা মানে বায়োলজিক্যাল ডোমেনে যখন কাজ করেন, আপনাদের টপ প্রায়োরিটি কি থাকে? ধরেন জার্নাল বা রিসার্চ পেপার হোয়াট এভার দ্য কনফারেন্স, বাট কোন টাইপের জার্নাল আপনারা আসলে প্রায়োরিটি দেন? আমাদের ফিল্ডে আমরা সবসময় টার্গেট করি ফার্স্টে হচ্ছে যে নেচার অথবা সায়েন্স অথবা সেল জার্নাল, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে যে টপ লেভেল। আচ্ছা, একটা যেমন কোশ্চেন, লেন্স বা সামথিং এই জার্নালটা কি আপনাদের ফিল্ডে পড়ে না? সামথিং ল্যান্সেট অর সামথিং? ল্যান্সেট আমাদের ফিল্ডে পড়ে। আচ্ছা আচ্ছা, প্লিজ কিন্তু কন্টিনিউ। ল্যান্ডসেটটা হচ্ছে যে আপনার অনেকটা পাবলিক হেলথ, যতটুকু অ্যাটলিস্ট আমি জানি আমাদের সেক্টরও পড়ে, বাট ডিরেক্টলি যদি আমি আমার সেক্টরে লিঙ্ক আপ করতে চাই তাহলে হচ্ছে আমাদের জন্য নেচার, সায়েন্স অথবা সেল এই জার্নাল গুলো টার্গেট করে। স্পেশালি আমি আমার পিএইচডি ফার্স্ট পেপার আমি নেচারে ফার্স্ট ট্রাই করেছিলাম, কারণ আমাদের যে প্রজেক্টটাতে আমরা কাজ করছিলাম সেই প্রজেক্টের ফার্স্ট পেপারটা নেচারে পাবলিশ করা হয়েছিল, তো সেই জন্য আমরা ফার্স্ট নেচারে ট্রাই করেছিলাম, বাট হয়নি, ট্রাই করেছিলাম। আচ্ছা, এখন আমি যদি বলি যে ধরেন আমি একজন বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আর আমি হচ্ছে ন্যাচারাল একটা পেপার পাবলিশ করতে চাই। সো অ্যাকসেপ্টেন্স ইটস এ সেকেন্ড প্রায়োরিটি, বাট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমি আমার এই পেপারটা যখন করব আমার টার্গেটটা কি থাকবে, কি পরিমাণ সময় নিয়ে, ধরেন 1 বছর 2 বছর, তারপরে আমার পেপারের কোয়ালিটি কি হইতে হবে বা কোন জিনিসগুলো আমার প্রায়োরিটি রাখতে হবে, এবং কীভাবে আমি সেটা অ্যাটলিস্ট ডেস্ক রিজেক্ট হবে না। মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে বা আপনারা যদি আপনার কারেন্ট ল্যাব থেকে কোনো পেপার করে থাকেন, তাহলে আপনাদের যেই যদি সাকসেসের যে জার্নিটা, যে কোনো এটা আসলে কিভাবে, মানে হাউ আই শুড স্টার্ট ইফ ইউ ওয়ান্ট টু অ্যাডভাইস মি? যদি আপনি নেচার, সায়েন্স বা এনি হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে কাজ করতে দেন, ফার্স্ট হচ্ছে ডেফিনেটলি এটা নোবেল হতে হবে, নোবেল হতে হবে, ইউনিক হতে হবে, এবং সেটা হচ্ছে যে আহ, অবশ্যই অনেক, ফর এক্সাম্পল আমি যদি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই, যে আমি কারেন্টলি অ্যালজাইমার ডিজিজে কাজ করছি। সো রিসেন্টলি হচ্ছে যে সেলে একটা পেপার পাবলিশ হয়েছে অ্যালজাইমার ডিজিজের উপরে, এবং টপিকটা ছিল হচ্ছে যে তারা ডিজিজ, অ্যালজাইমার ডিজিজের মধ্যে হচ্ছে দুই তিনটা ক্যাটাগরি আছে: আর্লি প্যাথোলজি, নন প্যাথোলজি, অথবা আর্লি এডি, এবং যারা হচ্ছে যে অলরেডি ডেড। সো এই টাইপের যখন আপনার টপিক থাকে, আপনি যদি একটা হেলদি কন্ট্রোল বা হেলদি কন্ট্রোল বলতে গেলে সেও হচ্ছে এজ এবং সেও ডেট, বাট হচ্ছে যে আপনি একটা হেলদি মানুষ যখন হেলদি মানুষের ব্রেন আর একটা এডি ব্রেন যদি কম্পেয়ার করেন, তাহলে যে ফাইন্ডিংসটা পাওয়া যাবে সেটা ডেফিনেটলি নোভেল। দিস নট লাইক অ্যাভেলেবল, ইজ এ ডেফিনেট নোবেল। এখন অনেকেই হয়তো আপনার কাছে ব্রেন টিস্যু আছে, এখন আপনি কোন টেকনিক অ্যাপ্লাই করছেন? ফর এক্সাম্পল রিসেন্টলি ইমার্জিং টেকনিক হচ্ছে সিঙ্গেল সেল। তো তারা হচ্ছে যে সিঙ্গেল সেল নিয়ে কাজ করছে, যে সিঙ্গেল সেল হলে আগে যেটা ছিল বাল্ক আরএনএ সিকোয়েন্সিং। সো বাল্ক আরএনএ সিকোয়েন্সিং হলে হচ্ছে যে আপনি সেলগুলোকে হচ্ছে আপনি ডিফারেন্সিয়েট করতে পারতেছেন না, বাট সিঙ্গেল সেল হলে একটা সেলকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারতেছেন। ফর এক্সাম্পল আমি যদি বলি ইমিউনোসেলস, ইমিউনোসেলকে আপনি যদি বাল্ক আরএনএ সিকোয়েন্সিং করেন, তাহলে হচ্ছে যে যারা বায়োমেডিক্যাল তারা টপিক গুলো ইজিলি বুঝবে। বাল্ক সিকোয়েন্সিং এর তারা বি আমরা সেল বুঝবো অথবা, না? ইটস ওকে। না, ইটস ভেরি ঠিক বাল্ক আছে। সিকোয়েন্সিং হচ্ছে আপনার হচ্ছে যে বি সেল অথবা টি সেলকে আপনি ডিভাইড করতে পারছেন না, বাট হচ্ছে সিঙ্গেল সেলে যান তাহলে হচ্ছে বি সেল আর টি সেলকে ডিভাইড করতে পারছেন। এখন প্রতিটা ইমিউনো সেলের একটা ডিফারেন্ট ইনভলভমেন্ট থাকে ডিজিজের পিছনে। এখন আপনি যদি প্রুভ করতে পারেন যে সার্টেন, ফর এক্সাম্পল সিডি8 টি সেলস হচ্ছে যে ইনভলভ এডি প্যাথোজেনেসিসে, যে এটা পাবলিশ করেছেন, তিনি ডেফিনেটলি হচ্ছে যে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে সেটা পাবলিশ করতে হবে, কারণ এটা নোভেল, এটা কখনো আগে পাবলিশ হয় নাই। এবং এইটা যদি আপনি পাবলিশ করতে পারেন, তাহলে এটা থেকে হচ্ছে ক্লিনিক্যালি কোনো ড্রাগ অথবা কোনো ক্লিনিক্যাল ট্রায়াল ভ্যালিডেশনে যেতে পারে। আচ্ছা, আমি যদি এখন সো আমি যদি এই জায়গাটা যদি আমি সামারাইজ করি, মানে হচ্ছে আপনাদের ডেফিনেটলি কাজের নোবেলিটি থাকতে হবে, এবং এবং সেটা ক্লিনিক্যাল সেক্টরে হচ্ছে যে আপনার ডেফিনেটলি ইনভলভমেন্ট থাকতে হবে, যেমন সেটা আপনি কোনো বায়োমার্কার হোক বা কোনো ড্রাগ হোক, লাইক সাম কাইন্ড অফ helpful for human আচ্ছা, mankind তো or আপনাদের আমি যদি মানে একটা টাইম উইন্ডো ধরি, তাহলে কি এটা কি 2 থেকে 3 বছরের মধ্যে এরকম একটা কাজ করা কি সম্ভব, নাকি আরো সময় লাগে বা আরো কম সময়? হাউ ইট ওয়ার্ক? ন্যাচার সেল বা আদার্স যারা যেগুলো হয় এগুলোতে সময় লাগে আপনার 3 থেকে
মিনিমাম 3-4 বছর লাগে, কারণ একটা স্টাডি ডিজাইন করা, স্যাম্পল কালেকশন করা, তারপর হচ্ছে ল্যাব এক্সপেরিমেন্ট করা, তারপর সেটাকে অ্যানালাইসিস করা, সে অ্যানালাইসিসটাকে ভ্যালিডেট করা। সো প্রতিটা জিনিসে আসলে একটা সময়। সো মিনিমাম 3 ইয়ার্স, অ্যান্ড উই ডোন্ট নো হাউ লং লেন্থ কুড বি। আচ্ছা, এখন আপনি তাহলে আমরা ফিরে আসি সেই অস্ট্রেলিয়ার জার্নিতে। আপনি যখন পিএইচডি শেষ করলেন, আম, আপনি অস্ট্রেলিয়াতে পিএইচডি শেষ করছেন। তা আপনার মানে হাউ ইউ ল্যান্ডেড ইন দ্য ইউএসএ, মানে ইউএসএ তে গল্পটা যদি একটু বলতেন। আমি পিএইচডি শেষ করার পর বাংলাদেশে ব্যাক করি। বাংলাদেশে ব্যাক করার পর আমি আইসিটিভিতে 1 বছর উপরে ছিলাম। দেন হচ্ছে যে আমি ইউএসএ তে আবার পোস্ট ডকের জন্য অ্যাপ্লাই করি। পোস্ট ডকের জন্য আমি এখানে আসি। আমি ফার্স্ট মাম পোস্ট ডক ছিল ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসনে, সেখানে প্রায় 1 বছরের মতো ছিলাম। তারপর আমি জন হপকিন্সে ছিলাম 1 বছর। তারপর আমি এনআইএইচে এখন বায়োলজিস্ট হিসেবে আছি, কন্ট্রাকচুয়াল পজিশনে। আচ্ছা। সো আপনি আহ, যখন সো বেসিক্যালি আপনি ইউএসএ তে মোর দেন 3 ইয়ার্স, রাইট? আই থিঙ্ক ইটস নাও অলমোস্ট 5 ইয়ার্স। ওকে, 5 ইয়ার, সরি। সো আচ্ছা, তো এখানে আমার কিছু জানার আছে, সেটা হচ্ছে যে আপনি আহ, এই যে আপনার ইউএসএ তে যে আপনি যে বিভিন্ন যেই আপনি পোস্ট ডকে কাজ করছিলেন, তো পিএইচডি পরে আপনি কেন পোস্ট ডক করলেন এবং এটা আপনাকে কিভাবে হেল্প করছে আসলে? কারণ অনেকে তো পিএইচডির পরে তো আসলে থেমে যেতে পারতেন, তাই না? অনেকে তো থেমে যায়, আপনি কেন তাহলে পোস্ট ডক করার ডিসিশন নিলেন? এটা ডিপেন্ড করে যে আসলে সবাই তার ক্যারিয়ারে কোনটাকে প্রিফার করে। কেউ যদি রিসার্চ, ইন ডেপথ রিসার্চ প্রিফার করে, তাহলে পোস্ট ডক ইজ ওয়ে টু গো আহেড। এন্ড কেউ যদি মনে করে যে না, আমি জাস্ট জব করব, তাহলে কেউ ইন্ডাস্ট্রিতে জব করতে পারে। আচ্ছা। আর আমি যদি আরেকটু ডিটেলস জানতে চাই, যে ধরেন আপনি আপনার পিএইচডি শেষ করার পর আপনার পোস্টডক জার্নিটা আসলে আপনাকে কিভাবে আপনাকে আসলে হেল্প করছে আপনার ক্যারিয়ারে, মানে কোন জিনিসটা আপনি আসলে এডিশনাল আপনি হেল্প পাইছেন ডিউরিং পোস্টডক, এবং হাউ ইট ডিফার্স ফ্রম ইউর পিএইচডি? পিএইচডি ব্যাপারটা যেটা থাকে, তখন হচ্ছে আপনার লাইফের ফার্স্ট জার্নি রিসার্চে। আমরা যতই বলি বাংলাদেশে আমরা রিসার্চ করেছি, বাট অ্যাব্রড এনভায়রনমেন্টের রিসার্চটা টোটালি ডিফারেন্ট। সো ইট ইজ দ্য ফার্স্ট কাইন্ড অফ লাইক ট্রেনিং। পোস্টডকে যেটা হয়, পোস্টডকের রিসার্চের বেলা, অ্যাটলিস্ট আমার বেলায়, কারণ আমি যখন আমার অস্ট্রেলিয়া পিএইচডির সময় আমার টোটাল প্রায় 11 জন সুপারভাইজার ছিল। সো আমি লাইক বেশ সাপোর্টিভ এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম। পোস্টডকে যেটা হয়, এটা অনেক সময় অনেকটা নিজের উপরে ডিপেন্ড করে যে আপনি নিজে একটা প্রজেক্টকে ড্রাইভ করবেন ইন্ডিপেন্ডেন্টলি। আপনার রিসার্চটা আপনার পিআই এর সাথে শেয়ার করবেন, ডিসকাস করবেন, বাট আলটিমেটলি আপনার নিজের একটা হাইপোথেসিস থাকতে হবে, এবং সেটাকে আপনি নিজেকে এক্সপ্লেন করতে হবে, প্রুফ করতে হবে, এবং সেটাকে কিভাবে আরো এক্সটেন্ড করা যায়। এটা কোয়াইট। কারণ পিএইচডি তে আপনি অ্যাটলিস্ট অস্ট্রেলিয়া বেলা যেটা হয়, সেটা হচ্ছে একটা স্পেসিফিক প্রজেক্ট আপনি অলরেডি আসছেন, সো একটা স্পেসিফিক প্রজেক্টকে আপনি ড্রাইভ করতেছেন। আর পোস্টডকে যেটা হয় যে অনেক সময় আপনার 2-3টা রিসার্চ টপিক থাকে, একটা টপিক হয়তো আপনাকে হায়ার করা হয়, বাট অ্যানাদার টু অ্যানাদার টু প্রজেক্ট আপনি হয়তো ড্রাইভ করেন। ফর আচ্ছা, এক্সাম্পল, ইন মাই কারেন্ট পজিশন আমাকে হায়ার করা হয়েছে যেমন একটা পজিশন, একটা টপিকে, বাট অ্যানাদার 3 or 4 টপিক আমি হচ্ছে যে কাজ করতেছি। আচ্ছা। তো আম, ধরেন এখন যদি আমরা যদি আপনি যদি আমাদের দেশের যারা আহ, শুধু নারী না, ধরেন পুরুষ বা ছাত্রছাত্রী যারাই আছে, তাদেরকে যে আপনি যদি বলেন যে মানে হায়ার স্টাডির জন্য তাদের প্রিপারেশন নিতে, এবং তারা যদি অস্ট্রেলিয়া বা আমেরিকা বা যে কোনো দেশে যদি পড়াশোনা করার জন্য যদি অ্যাপ্লাই করতে যায়, তাহলে আপনি তাদেরকে কি গাইডলাইনটা দিতে চান, মানে কিভাবে তাদের প্রিপেয়ার হতে হবে আন্ডারগ্রেড থেকে? আন্ডারগ্রেড থেকে প্রিপেয়ার করার জন্য আমি যদি বলি, কারণ আমাদের দেশে আমি জানি না আমাদের কোর্স মডিউল গুলোতে এখন এআই ইন্টিগ্রেশন করা হয়েছে কিনা, বাট যদি ইউএসএ বা অস্ট্রেলিয়া বা আদার কান্ট্রিতে এআইটা এখন খুব ইমার্জিং টপিক। সো এই টপিক গুলা যদি আপনার কারণ যখনই আপনি একটা পিআর কাছে অ্যাপ্রোচ করবেন, তখন হচ্ছে যে ডেফিনেটলি আপনি বলতে হয় যে আপনার কোন কোন বিষয়ে স্কিল আছে। তো এখন এআই টপিকটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং সবাই খুব প্রিফার করতেছে। সো আমি যেটা বলবো, যে কোনো কোর্স বা যে কোনো ছোট একটা প্রজেক্ট, গ্রুপ প্রজেক্ট, এটার ম্যান্ডেটরি না যে আপনাকে ইউনিভার্সিটি থেকেই আপনাকে কাজটা করতে হবে। আপনার নিজের একটা ছোট একটা গ্রুপে করতে পারেন, অথবা অলরেডি যারা বাইরে রিসার্চ আছে, যেমন আপনি যেরকম আপনি বিভিন্ন স্টুডেন্টদের সাথে কাজ করেন, এরকম কেউ যদি মানে কোলাবোরেশন কাজ করে একটা পেপার সাবমিট করেন, পেপার পাবলিশ না করে
বলুক যে আমার এই স্কিলটা ডেভেলপ করা হয়েছে বা আছে। এই জিনিসগুলা লাগবে, কারণ হচ্ছে যে গতানুগতিক বই এখন আসলে সবারই আছে, বাট সবাই এখন চায় এক্সট্রা স্কিল কি, এটা একটা এক্সট্রা স্কিল আপনাকে 95% অ্যাভেলেবিলিটি থেকে আলাদা করবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি প্রফেসরদেরকে ডিরেক্টলি অ্যাপ্রোচ করা, সেটা আরেকটা ভালো অপশন। আমার একটা আহ, ব্যক্তিগত কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনার এই যে আপনি যে একাডেমিতে যে কাজগুলো করেন, আমরা তো মোটামুটি প্রায় স্টুডেন্টদের কাছ থেকে শুনি যে তারা খুব স্ট্রেস দিয়ে যাইতেছে, বা প্রফেসররা বা যে কোনো জায়গা থেকে। তো আপনার কাজে অবশ্যই অনেক প্রেশার থাকে, তো আপনি কিভাবে আপনার এই স্ট্রেসটা ম্যানেজ করেন, বা আপনি কিভাবে আসলে এগুলো হ্যান্ডেল করেন? আমার কাছে যেটা মনে হয়, আপনি যদি ইউজ টু হয়ে যান তাহলে সেটা আপনি ম্যানেজ করতে পারবেন, কারণ রিসার্চ ফিল্ড মানে স্ট্রেস। আর সেটা এরকম না যে 9টা 5টা পর্যন্ত ফিক্সড জব, এটা রাত 2টাও হতে পারে, ভোর 4টাও হতে পারে। সো ইটস আপ টু ইউ দ্যাট ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট উইথ দ্য সিচুয়েশন, দ্যাটস ইট। ওকে। সো এখন আমি যদি আপনাকে বলি যে ধরেন 8টা থেকে 5টা একটা যে জব, যেটা ফিক্স টাইম, আপনি এর মধ্যে চলে আসতে পারেন। হ্যাঁ, আপনি ওই পাথ চুজ না করে, বা কেউ যদি এই পাথটা চুজ না করে, সে যদি এই লাইফটা চুজ করতে চায় যে ইট কুড বি অ্যারাউন্ড 2 AM, ইট কুড বি অ্যারাউন্ড 4 AM, দ্যাট ইউ হ্যাভ টু ফিনিশ ইউর টাস্ক অর ইউর রিসার্চ আর ফিনিশ ইউর পেপার রাইটিং। তো মানে সে কেন এটা চুজ করবে? বা ধরেন আপনি যদি কাউকে মোটিভেট করতে চান যে তার আসলে রিসার্চ ডোমেইনে আসা উচিত, কোন জিনিসটা আসলে তার জন্য মনে করেন যে ইনফ্লুয়েন্সের কাজ করবে? হোয়াই সামবডি চুজ দ্য রিসার্চ লাইফ রেদার দেন 8 to 5 জব? ইট রিয়েলি ডিপেন্ডস অন ইন্টারেস্ট। আমি যদি বলি যে আমি কারেন্ট আমার প্রজেক্ট আমি খুবই ইন্টারেস্টেড কাজ করতেছি, কেন করতেছি? ধরেন আমার কারেন্ট প্রজেক্টটা হচ্ছে আমি অ্যালজাইমার ডিজিজে কাজ করি, যেটা আমি আগে বলেছি। সেটা হচ্ছে যে আমার স্যাম্পল হচ্ছে যে যারা ব্লাড স্যাম্পল নিয়ে আমি কাজ করি। আমার কাছে ব্লাড স্যাম্পল আছে যে পিবিএমসি, যেটাতে ইমিউনোসেল থাকে। আমার কাছে স্যাম্পল আছে যখন তাদের এডি ডিজিজ ছিল না এবং যখন তাদের এডি ছিল। সো ইটস খুবই রেয়ার স্যাম্পল, রিয়েলি রেয়ার স্যাম্পল। সো যদি আমি কোনো নোবেল মার্কার পাই যে এই সার্টেন ইমিউনোসেল বা সার্টেন জিন অর সার্টেন এপিজেনেটিক মার্কার চেঞ্জ হয়েছে, তাহলে একটা মানুষকে যদি অ্যাট লিস্ট 10 ইয়ার্স আর্লিয়ারে ডায়াগনোসিস করা যায় যে যে আপনি যদি অ্যাটলিস্ট 10 বছর আগে জানেন যে আপনার এডি হতে অ্যালজাইমার ডিজিজ হতে যাচ্ছে, তাহলে আপনি একটা মানুষের লাইফটা হয়তো সেভ করতে পারবেন। সেটা হচ্ছে যে আমাকে খুব হাইলি মোটিভেট করে। সো সেটার জন্য আমি হচ্ছে রাত 2টা হোক ভোর 4টা হোক আমার জন্য কোনো ব্যাপার না, আমি হচ্ছে যে রিসার্চ করে যাই। আম, এটা আপনারা টোটালি ডিপেন্ড করে আপনার ওন আহ, ইন্টারেস্ট। আপনার যদি নিজের ইন্টারেস্ট না থাকে তাহলে কখনই পসিবল না। আপনাদের যে রিসার্চ, সেটা তো মনে হয় খুব এক্সপেন্সিভ, তাই না? মানে কারণ এই টুলসগুলো কি বাংলাদেশের কি অত অ্যাভেলেবেল, নাকি আপনি মনে করেন বাংলাদেশে ডেফিনেটলি আমি জানি যে ইউএসএ তে ডিফারেন্ট এনআইএইচ অনেক, ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনস্টিটিউট, তাদের অবশ্যই অনেক বেশি কিছু থাকবে। কিন্তু ধরেন আমি যদি বলি যে বাংলাদেশেও এরকম রিসার্চগুলোর জন্য আহ, মানে ডু ইউ থিঙ্ক উই হ্যাভ এনাফ ফান্ডিং অর ফ্যাসিলিটি, অর ইউ থিঙ্ক উই নিড টু ইমপ্রুভ? বিকজ আমি যতটুকু জানি আমার ইউনিভার্সিটিতে আমি আসলে এরকম ফ্যাসিলিটি খুব একটা নাই, ইফ আই এম নট রং। আপনার কাছে কি মনে হয় যে আসলে আমরা কি এই জায়গাটার মধ্যে একটু পিছিয়ে আছি, বা ডেফিনেটলি আমরা এই জায়গাতে পিছিয়ে আছি, বাট হচ্ছে যে অনেকে ইমপ্রুভ করতেছে। অনেক ইউনিভার্সিটি এখন কোলাবোরেশনও কাজ করতেছে। তারপর এআই এমএল এ অনেক ইউনিভার্সিটি নিজস্ব ইনিশিয়েটিভ, তারা কোলাবোরেশনে অনেকে কাজ করতেছে। আচ্ছা। তো আমার একটা শেষ কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি তো এখন আমেরিকাতে আছেন, তো আপনার মানে আপনি অস্ট্রেলিয়াতে বেশ কয়েক বছর ছিলেন। তো আপনার কাছে এখন আমেরিকা কেমন লাগতেছে, বা আপনার কাছে কি মনে হয় যে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে যদি মানে আপনি কেমন পার্থক্য দেখতে পাচ্ছেন আপনার দুইটা লাইফ এখন আপনি লিড করলেন? আপনি যদি মনে করেন যে আপনি খুব পার্সোনাল লাইফ হিসাব করেন, তাহলে হচ্ছে যে ওকে, অস্ট্রেলিয়া লাইফটা খুব ভালো, খুব স্মুথ। সেখানে আহ, এত স্ট্রেস নাই কম্পারেটিভ টু ইউএসএ। বাট আপনি যদি আপনি কাজের জায়গাটা চিন্তা করেন যে অ্যাডভান্সড যেটা, ইউএসএ রিসার্চ ডেফিনেটলি অ্যাডভান্সড। আমরা যেসব টেকনিক ইউজ করি ইউএসএ তে, বা রিএজেন্টস বলেন, এনিথিং অ্যাভেলেবিলিটি ইজ মাচ হায়ার ইন দ্য ইউএসএ। আচ্ছা, আমি যদি ধরেন আপনার মেরিল্যান্ডে আসি,
তো আমি কি কোনোভাবে আপনার অফিস দেখতে পারবো, নাকি আমরা এনএইচ এ কাজ করি না তাই আমরা ঢুকতেই পারবো না? হাউ টু ওয়ার্ক? নো, এনআইএইচ এ কাজ না করলে রিসেন্টলি যেটা নতুন পলিসি আছে সেটা আছে যে আপনার যদি ইউএসএ সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার না হন তাহলে আপনাকে হচ্ছে ভিজিটর হিসেবে পারমিশন দেওয়া হবে না। এবং সেক্ষেত্রে যদি কোনো স্পেশাল পারমিশন লাগে তাহলে আপনাকে অ্যাটলিস্ট 1 মান্থ বিফোর আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা আপনার যে ল্যাব, সেটা তো জন হপকিন্সের সাথে বা কাছাকাছি, তাই না? হুম তো হুম আপনারা কি কোলাবোরেটিভ কাজ করেন নাকি আহ, আপনাদের কারণ আপনি নিজেও তো জন হপকিন্সে ছিলেন, তাই না? হুম। তা আপনি মানে এই যে এখন যে এনএইচ এই দুইটা জায়গার মধ্যে আপনি কেমন পার্থক্য দেখতে পাইতেছেন? একটা হচ্ছে একাডেমিক সেক্টর, আর একটা হচ্ছে যে গভর্নমেন্ট সেক্টর। হুম। সো এনআইএস হচ্ছে যে জন হপকিন্স কে ফান্ড দেয়, সো ইটস টোটালি ডিফারেন্ট। জন হপকিন্স এনআইএস কে ফান্ড দেয় না, সো আচ্ছা। ইটস টোটালি ডিফারেন্ট সিচুয়েশন। ওকে। সো আই ক্যান। ইটস জাস্ট ইন ওয়ান লাইন আই ক্যান সে লাইক হ্যাঁ, দ্যাট। হ্যাঁ, না, ঠিক আছে, আমি বুঝতে পারছি। তো এখন ধরেন বাংলাদেশ থেকে কারণ এখন যে পরিমাণ সবকিছু রেস্ট্রিকশন হচ্ছে, আপনার কি মনে হয় যে এই যেহেতু গ্রিন কার্ড এবং সিটিজেন ছাড়া আপনার মানে এখানে ঘুরতে আসা সম্ভব না, তাহলে যারা বাংলাদেশে বা যারা ধরেন অস্ট্রেলিয়াতে বিভিন্ন দেশের এখন পিএইচডি করতেছে, বা ধরেন বাংলাদেশ থেকে যারা মাস্টার্স করলো, বা ধরেন আমেরিকা অস্ট্রেলিয়াতে পিএইচডি করতেছে, বা অন্য কোনো দেশে, তাদের কি এখন এই টাইপের গ্রিন কার্ড সিটিজেন এগুলো ছাড়া কি তারা কি এনএইচ অ্যাপ্লাই করতে পারবে, বা এটা মানে হাউ ইটস থিংস আর গোয়িং অন? আহ, যেমন ভিসাতে বেসিক্যালি আগে যেটা হতো, যেমন ভিসাতে এনআইএস এ পোস্ট ডক করতে আসতো। আমি এক্স্যাক্টলি জানি না যে ওয়ান কি এখন দিচ্ছে কিনা। দেয়ার ওয়াজ সাম কাইন্ড অফ রেস্ট্রিকশন বাট আই ডোন্ট নো ডিটেলস। ওকে। বাট H1B তে এনআইএস কখনো পোস্ট ডকে হায়ার করে না। সো আমি জানি না সিচুয়েশনটা কারেন্টলি। আচ্ছা। আর আপনাদের এনএইচ তো এনএইচ এর ঠিক আছে, আপনি এডি নিয়ে কাজ করেন, বাট বাংলাদেশের সাথে কি এনএইচ এর কোনো কোলাবোরেশন আপনি এখানে দেখছেন, মানে আপনার ল্যাবে বা অন্য কোথাও দেখছেন, মানে সোফার, যে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি কোনো সাথে এনএইচ কোলাবোরেশন করতেছে সামথিং লাইক দ্যাট, বা কোনো মেডিকেলের সাথে? ও, লাইক এনআইএস এর বিভিন্ন গ্র্যান্ড কিন্তু আছে, যেমন আরো 1 ডিফারেন্ট গ্র্যান্ড, সেগুলোতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন রিসার্চ ডোমেন, ফর এক্সাম্পল আইসিডিবি, তারা কিন্তু বিভিন্ন গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করেন। যেমন আমি যখন বাংলাদেশে ছিলাম তখন হচ্ছে যে এনআইএস এর গ্র্যান্টে আমরা কাজ করেছি, সো ইটস অ্যাভেলেবেল। এছাড়াও হচ্ছে যে বাংলাদেশে ডিফারেন্ট ইউনিভার্সিটি, ডিফারেন্ট ইনস্টিটিউট অনেকের সাথে কোলাবোরেশনে কাজ করছে। আচ্ছা, এখানে আমরা কোশ্চেন করি, ধরেন আমাদের আইসিডি র্যাবের তো খুবই পরিচিত বাংলাদেশের বলেন বা এশিয়ার মধ্যে, কিন্তু ধরেন আমি যদি আমার শাহজালাল ইউনিভার্সিটির কথা বলি, তো ধরেন শাহজালাল ইউনিভার্সিটির কোনো একটা ল্যাব যারা হচ্ছে এরকম বায়োলজিক্যাল ডোমেনে কাজ করে, তারাও কি এই ল্যাবগুলো মানে এই ভার্সিটিগুলোর কি অ্যাপ্লাই করার সুযোগ থাকে, নাকি কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে, মানে তো বেসিক্যালি হচ্ছে যে আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স, তারা কিন্তু জানে না আপনি বাংলাদেশে, লিস্ট যতটুকু আমি জানি বিদেশের কাছে ঢাকা ইউনিভার্সিটি যা, শাহজালাল ইউনিভার্সিটি যা, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তাই, এখানে কোনো ডিফারেন্সিয়েট নাই। ডিফারেন্সিয়েট হচ্ছে আপনার স্কিলে। আপনি, আপনার স্কিলটা কি, আপনার স্কিল কি, আপনার রেজাল্ট কি, আর আপনার হচ্ছে যে ইন্টারেস্টটা কি। আপনাকে দুইটা কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করা হয়, এটা সব সময় আপনাকে জিজ্ঞেস করে যে কোনো সেক্টরে। প্রথমত হচ্ছে যে আপনি ওইখানে কেন যেতে চান, আর দ্বিতীয়ত হচ্ছে যে তার, আপনাকে যদি হায়ার করে তাহলে তাদের কি বেনিফিট হবে। সো এই দুইটা কোশ্চেন কিন্তু অলওয়েজ আপনি যে কোনো সেক্টরে পাবেন, সো এই সেটাই একটু জাস্টিফাই করা লাগবে। সো বেসিক্যালি যেহেতু আমি আমার আমার হয়তো বা জানার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমি খুব একটা দেখি নাই যারা মানে এনআইএইচ এর গ্র্যান্ট মানে বাংলাদেশে কাজ করতে। সো বেসিক্যালি এটা হচ্ছে যে তা কেউ যদি করতে চায়, এনআইএইচ এর গ্র্যান্ট যদি পাইতে চায়, ধরেন R1 R20 সামথিং লাইক দ্যাট, তারও সেই সুযোগ আছে অ্যাপ্লাই করার, মানে ইনস্টিটিউট বেস, রাইট? এক্ষেত্রে হয়তো বা তার প্রপোজালটা স্ট্রং হইতে হবে, বা তার স্টোরিটা খুব ভালো হইতে হবে, তার ফ্যাসিলিটি থাকতে হবে যেটা এই রিসার্চকে স্যাটিসফাই করে, বা তার হাতে নিশ্চয়ই কিছু রেজাল্টও থাকতে হবে যে যেটা আসলে ভ্যালিডেট করে যে সে সামনে কাজটা করতে পারবে। এরকম করলে হুম ডেফিনেটলি বাংলাদেশের শুধু মানে আইসিটি রেডবি না, ঢাকা ইউনিভার্সিটি বা হয়তো বা তারা করতেছে শাহজালাল ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউট আসলে এরকম গ্র্যান্ট অ্যাপ্লাই করতে পারে রেদার দেন রিলাইং অন
শুধুমাত্র বাংলাদেশের গভর্নমেন্ট ফান্ড, রাইট? না, শুধুমাত্র আপনি না, না, ওয়েলকাম ট্রাস্টের ডিফারেন্ট ফান্ড আছে। ওয়েলকাম ট্রাস্টের কিন্তু লো ইনকাম কান্ট্রির জন্য অনেক ফান্ড দেয়। অনেকেই অ্যাপ্লাই করছে, যেমন বাংলাদেশে আইডিসিআর আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউট আছে, তারা আছে যে অ্যাপ্লাই করছে। হ্যাঁ, মানে আমি তো এই ইনস্টিটিউটগুলোর নাম মোটামুটি আমি জানি যে এরা হচ্ছে এই ফান্ডগুলো আপনার পায়, কিন্তু আমি আসলে বলতে চাচ্ছি যে আমাদের ভার্সিটিগুলোতে কি এরকম ফান্ড কি অ্যালোকেট হয় কিনা, বাংলাদেশের বা আপনি জানেন কিনা বাংলাদেশের ভার্সিটিগুলোতে এরকম। না, বেসিক্যালি আমার এই সম্পর্কে নলেজ নাই, আমি অ্যাকচুয়ালি জানি না। ওকে। তো আমরা আসলে আলোচনা একদম শেষের দিকে চলে আসছি। তো আম, আমি আম, খুবই কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি হচ্ছে আপনার এই মূল্যবান সময় থেকে আমাদেরকে সময়টা দিছেন। এবং আমি মনে করি যে আপনার এই যে এত হাই পোর্টফোলিও, আপনি যে এত দূর ডবল পোস্ট ডক এবং এনআইএইচ এখন সায়েন্টিস্ট হিসেবে আছেন, এবং অস্ট্রেলিয়াতে পিএইচডি করছেন, এবং আইসিডি এর মতো জায়গায় আপনি কাজ করছেন, সো সব কিছু মিলিয়ে আপনার যে বিশাল পোর্টফোলিও, আমার বিশ্বাস যে আহ, আমাদের দেশের মেয়েরা শুধু না, আমাদের দেশের ছেলেরাও এখান থেকে খুবই বেনিফিট হবে যে কিভাবে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক একটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনস্টিটিউট রিসার্চ যে এনআইএচে, মানে কীভাবে নিজের জায়গাটা করে নেয়। তো আমি খুবই কৃতজ্ঞ আপনার এই সময়ের জন্য। আর আম, শেষ আবার আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই ইভেন্টে আসছেন। আর আপনি ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের যারা ফলোয়ার তারা আসলে তারাও অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম তারা হচ্ছে আন্ডার গ্রেড স্টুডেন্ট, অথবা তাদের হায়ার স্টাডি করার খুব অ্যাম্বিশন আছে। সো আমার বিশ্বাস তারা আপনার এই পডকাস্ট থেকে অনেক কিছুই জানতে পারবে, শুনতে পারবে, বুঝতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ। ওকে। হ্যাঁ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার শুধু নাম কি নিশাত সরকারি, নাকি আর কিছু আছে অ্যাড করবো? নিশাত সরকারি। ওকে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের হায়ার স্টাডি অ্যান্ড এডুকেশন পর্বে